নমস্কার বন্ধুরা, জিএস ফোরাম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনারা জানেন যে বর্তমান পরিস্থিতিতে মিথ্যে মামলার মিথ্যে এফআইআর কন্টিনিউয়াস হয়ে চলেছে। কোথাও কোনো ইস্যু হলো, ঝগড়া হলো, ঝামেলা হলো, পারিবারিক কিছু সমস্যা হলো, দেখবেন যে মিথ্যে এফআইআর হয়ে যাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, যদি মিথ্যে এফআইআর আপনার উপরে হয় তাহলে ভবিষ্যতে কি সরকারি চাকরির যে স্বপ্ন সেটা কি শেষ হয়ে যাবে? আপনি যে সরকারি চাকরি করছেন সেটা কি বাতিল হয়ে যেতে পারে? সুপ্রিম কোর্ট এই বিষয়ে একটি ঐতিহাসিক রায় আজকে দিয়েছে। সমস্ত কিছু ডিটেলস এই ভিডিওটার মধ্যে থাকবে। খুব ইন্টারেস্টিং কেস, এবং সুপ্রিম কোর্ট কি জাজমেন্ট দিল সমস্ত কিছু এই ভিডিওটার মধ্যে ডিটেলসে ডিসকাস করব। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন, এবং এরকম সাংবিধানিক আইনি বিষয়গুলো জানার জন্য এই চ্যানেলটার সঙ্গে জুড়ে থাকতে ভুলবেন না। তো চলুন পুরো মামলাটা বোঝার চেষ্টা করি। আজকের মামলাটা যথেষ্ট ইন্টারেস্টিং একটা মামলা। এই মামলাতে কি হয়, তিরুপতি নামে একজন ছেলে, সে তার প্রতিবেশী একজন মেয়ের সঙ্গে সম্পর্ক তৈরি হয়, এবং কয়েক বছর ধরে সেই মেয়ের সঙ্গে সম্পর্ক তৈরি হয়, এবং সম্পর্ক এতটাই গভীর হয়ে যায় যে পরবর্তীকালে সেই সম্পর্ক শারীরিক সম্পর্কে গড়ায়, এবং দুজনের মধ্যে একটা বিয়ের প্রতিশ্রুতি তৈরি হয়। কিন্তু পরবর্তীকালে কি দেখা যায় যে এই যে তিরুপতি ছেলেটা, সে কি করে, অন্য এক মহিলাকে বিয়ে করে ফেলে। অর্থাৎ যার সঙ্গে সম্পর্ক ছিল তাকে বিয়ে না করে অন্য এক মহিলার সঙ্গে আবার নতুন করে সম্পর্ক তৈরি করে, অর্থাৎ তার সঙ্গে কিন্তু বিয়েও হয়ে যায়। এরপরে কি হয়, আগের যে মহিলা ছিল সে গিয়ে কি করে, পুলিশে একটা কেস করে, তার নামে একটা এফআইআর করে, এবং ওই এফআইআর এর বেসিসে ফৌজদারি মামলাও শুরু হয়ে যায়। সময় গড়ায়, পরবর্তীকালে কি হয় না, তিরুপতি বহু কষ্টে ওই মহিলাকে রাজি করায় যে লোক আদালতে গিয়ে দুজনে যাতে পুরো মামলাটা একটা মিটিয়ে নেওয়া যায়। 2015 সালে উভয় পক্ষের মধ্যে একটা সেটেলমেন্ট হয়, এবং লোক আদালতে সেই মামলাটার নিষ্পত্তি হয়ে যায়, এবং উভয় পক্ষের মধ্যে যে বিরোধ, সেই বিরোধের অবসান ঘটে, এবং মামলাটি যে ফৌজদারি কার্যক্রম চলছিল, তার এগেনস্টে যে ইনভেস্টিগেশন চলছিল, সেটাও কিন্তু বন্ধ হয়ে যায়। অর্থাৎ সমস্ত ক্রিমিনাল প্রসিডিং ওই লোকের এগেনস্টে যেটা চলছিল সেটা কিন্তু বন্ধ হয়ে যায়। সময় গড়ায়, পরবর্তীকালে তিরুপতি পুলিশ কনস্টেবলের এক্সাম দেয়, সরকারি চাকরির এক্সাম দেয়, এবং সরকারি চাকরিতে সে কিন্তু পাস করে ফেলে। পাস করার পরে যখন পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড তার সম্বন্ধে জানতে চায়, সমস্ত কিছু ডিটেলস যখন ভেরিফিকেশন করে, তখন দেখতে পায় যে ওই তিরুপতির নামে একটা এফআইআর করা আছে, এবং সেই এফআইআরে অনেকগুলো মামলা কিন্তু দায়ের করা আছে। প্রথমটা আইপিসি 417, সেখানে চিটিংয়ের কিন্তু তার উপরে একটা কেস করা আছে। আইপিসি 420, যেখানে হচ্ছে প্রতারণার মাধ্যমে সম্পত্তি বা মূল্যবান জিনিস হস্তান্তরে তা প্ররোচিত করেছে এরকম। আইপিসি 506 আন্ডারে অপরাধমূলক ভয় প্রদর্শন করা, এবং আইপিসি 34 মাধ্যমে অভিন্ন উদ্দেশ্যে একাধিক ব্যক্তিকে বিভিন্ন যৌথ কার্যকলাপে নিযুক্ত করে সেই কাজটাকে সম্পন্ন করা। এই সমস্ত আইপিসি সেকশন তার উপরে চাপানো আছে। এটা পুলিশ ভেরিফিকেশনে পুলিশ জানতে পারে। যেই জানতে পারে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড তিরুপতিকে চাকরি দিতে অমান্য করে। পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড বলে যে না, আমরা যদি এরকম কারুর এগেনস্টে এফআইআর থাকে, এবং যদি এফআইআরটা ক্লোজও হয়ে থাকে, তাহলেও কিন্তু পুলিশ ভেরিফিকেশনটা ক্যান্সেল হয়ে যাবে, এবং তাকে চাকরি থেকে বরখাস্ত করে দেওয়া হয়, মানে তার যে চাকরিটা তাকে বাতিল করে দেওয়া হয়। তিরুপতিকে একটা যে ফর্ম দেওয়া হয়েছিল, যেখানে তার সম্বন্ধে বলতে বলা হয়েছিল, সেখানে কিন্তু তিরুপতি এই পুরো বিষয়টা গোপন না করে পুরো বিষয়টা কিন্তু বলে, এবং যার কারণেই কিন্তু পুলিশ যে রিক্রুটমেন্ট অথরিটি তারা আরও বেশি করে ভেরিফিকেশন করতে স্টার্ট করে, এবং পরবর্তীকালে পুলিশ রিক্রুটমেন্ট অথরিটি তার পুরো চাকরিটাকে বাতিল করে দেয়। পরবর্তীকালে তিরুপতি সুপ্রিম কোর্টে যায়, এবং সুপ্রিম কোর্টে গিয়ে একটি কেস ফাইল করে, অর্থাৎ চ্যালেঞ্জ করে, হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে। সুপ্রিম কোর্টে এই বিষয়ে কিন্তু বড় পর্যবেক্ষণ আসে, এবং এই যে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, সেটা ভবিষ্যতে যে কোনো ক্ষেত্রে এই পর্যবেক্ষণ কিন্তু কাজ করবে, সেটাও সুপ্রিম কোর্ট স্পষ্ট করে দেয়। সুপ্রিম কোর্ট এফআইআর মামলা নিয়ে আজকের যে পর্যবেক্ষণ দিয়েছে, সেটা ভবিষ্যতে সবার জন্য খুবই ইউজফুল হতে চলেছে। আপনি যদি সরকারি চাকরি প্রিপারেশন নিচ্ছেন, বা আপনার নামে যদি মিথ্যা এফআইআর হয়ে থাকে, তাহলে এইখান থেকে পুরো বিষয়টা জানা খুবই গুরুত্বপূর্ণ। দেখুন সুপ্রিম কোর্ট কি পর্যবেক্ষণ দেয়। সুপ্রিম কোর্ট বলে যে কারুর এগেনস্টে শুধুমাত্র একটা মামলা থাকলেই তার চাকরি অস্বীকার করা যাবে না, অর্থাৎ
তার এগেনস্টে একটা মামলা আছে বলেই তাকে চাকরি দেওয়া যাবে না, এটা হতে পারে না। সুপ্রিম কোর্ট কি বলে? সুপ্রিম কোর্ট বলে শুধুমাত্র কোনো ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছিল সেই কারণ দেখিয়ে তার সরকারি চাকরিকে বঞ্চিত করা যাবে না। নিয়োগ কর্তৃপক্ষকে দেখতে হবে সেই মামলার প্রকৃতি কী ছিল, অভিযোগ কতটা গুরুত্বপূর্ণ ছিল, তার এগেনস্টে সত্যি কি সেটা প্রমাণিত হয়েছে কিনা, মামলাতে কি টোটাল পর্যবেক্ষণ এসছে, এই সমস্ত কিছু বিবেচনা করার পরেই তবেই তাকে কিন্তু সরকারি চাকরি থেকে বঞ্চিত করা যাবে। যদি এই সমস্ত কিছু ক্ষেত্রে কোথাও ফলস প্রুফ হয়, অর্থাৎ মিথ্যে মামলা বলে প্রুফ হয়, তাহলে কিন্তু রিক্রুটমেন্ট অথরিটি কখনোই কিন্তু তাকে চাকরি থেকে বঞ্চিত করতে পারবে না। সুপ্রিম কোর্ট আরও বলে যে বর্তমান সময়ে আমরা কি দেখতে পাচ্ছি যে অনেকেই যে দোষ যখন করে সেই দোষটাকে অস্বীকার করে, কিন্তু এই কেসে দেখা যাচ্ছে সে কিন্তু দোষ স্বীকার করে নিয়েছে, অর্থাৎ যে অভিযুক্ত সে কিন্তু তার দোষটা স্বীকার করে নিয়েছে এবং তার উপরে যে কেসটা চলছিল সেই কেসটা কিন্তু কম্প্রোমাইজ হয়ে গেছে, অর্থাৎ সেটেলমেন্ট হয়ে গেছে। সেটেলমেন্ট হয়ে গেছে মানেই ওই পার্সন দোষী এটা কখনো বলা যাবে না। সুপ্রিম কোর্টের এটা বড় বক্তব্য যে অনেক সময় এরকম হয়েই থাকে যে আইনি মামলাতে অনেক দিন ধরে লড়ার মানসিকতা অনেকের থাকে না, তো সেক্ষেত্রে সে সেটেলমেন্ট করে নেয়। সে যদি সেটেলমেন্ট করে নিচ্ছে তার মানে যে সে দোষী সেটা কিন্তু কখনো বলা সম্ভব নয়। সুপ্রিম কোর্ট আরও বলে যে বর্তমান সময়ে এই যে প্রেম ভালোবাসার সম্পর্ক এটা এখন খুবই স্বাভাবিক হয়ে গেছে। তার মানেই যে প্রেমে ভেঙে গেছে মানেই যে সে অপরাধী সেটা কিন্তু বলা যাবে না। উভয়ই কিন্তু প্রাপ্তবয়স্ক ছিল, দীর্ঘদিন স্বেচ্ছায় দুজনেই সম্পর্কের মধ্যে ছিল, ধর্ষণের কোনো অভিযোগ ওই মেয়ে করেনি। পরবর্তীকালে উভয় পক্ষই দুজনেই কিন্তু মামলাটা মিটিয়ে নেয়। অতএব এখান থেকে স্পষ্ট সুপ্রিম কোর্টের বক্তব্য যে সব প্রেমের সম্পর্ক কিন্তু বিয়েতে পরিণত হয় না। তাই সম্পর্ক ভেঙে যাওয়া মানেই যে সে প্রতারণা করেছে, চিটিং করেছে, সেই মেয়েকে ধর্ষণ করেছে, এটা কখনো বলা যাবে না, এটা বলা উচিত নয়। তো এটা সুপ্রিম কোর্টের কিন্তু বড় পর্যবেক্ষণ বলতে পারেন, কারণ এই মামলাতে এরকম মিথ্যা মামলা কন্টিনিউয়াস হয়ে চলে আর সেই মামলার জালে বহু ছেলে মেয়ে জড়িয়ে পড়ে এবং পরবর্তীকালে তাদের সরকারি চাকরির যে স্বপ্ন সেটা কিন্তু শেষ হয়ে যায়। দেখুন সুপ্রিম কোর্ট এই মামলায় পুরো গুরুত্বপূর্ণ রায় দেয়। কি রায় দেয়? সুপ্রিম কোর্ট বলে যে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড অর্থাৎ যে নিয়োগ বোর্ড তার যে সিদ্ধান্ত সম্পূর্ণভাবে ভুল, অর্থাৎ ওই যে তিরুপতি তার কিন্তু চাকরি পাওয়ার যোগ্য। দ্বিতীয়ত তিনি বলেন যে প্রার্থীকে শুধুমাত্র পূর্বের মামলার কারণেই অযোগ্য বলা যায় না, অর্থাৎ পূর্বে কোনো মামলা ছিল তার বেসিসে তাকে অযোগ্য বলা যাবে এটা বলা যাওয়া সম্ভব নয়। তাকে পুলিশ কনস্টেবল পদে ইমিডিয়েটলি নিয়োগ দিতে হবে। অতএব প্রার্থীর নিয়োগ বাতিলের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তকে কিন্তু বাতিল করা হলো। বুঝতেই পারছেন অনেক বড় জাজমেন্ট, কারণ এই মিথ্যা মামলা মিথ্যা এফআইআরে বহু ছাত্রছাত্রী বহু যুবক যুবতী তারা কিন্তু তাদের যে জীবন বা স্বপ্ন বলতে পারেন সেগুলো কিন্তু শেষ হয়ে যায়। কারণ কি এরকম বহু ক্ষেত্রে হয়েছে, গ্রামে গঞ্জে হয়ে চলেছে এবং অনেক সময় ভয়ও দেখানো হয় যে মিথ্যা মামলা লাগিয়ে দেব, সরকারি চাকরি তুই আর করতে পারবি না, এরকম পুলিশও অনেক সময় ভয় দেখায়। তো এই বিষয়টা সুপ্রিম কোর্ট স্পষ্ট করে দিয়েছে যতক্ষণ না প্রকৃত পর্যবেক্ষণ করা যাবে যে সত্যিকারে সে ভুল করেছে কিনা, সত্যিকারে তার এগেন্সে যে মামলাটা হয়েছে সেই মামলাটা কতটা গুরুতর, এই বিষয়গুলো দেখার পরেই কিন্তু নিয়োগ বোর্ড তার চাকরি বাতিল করতে পারে, আদারওয়াইজ কিন্তু করতে পারে না। সো আশা করছি এই যে জাজমেন্ট, এই জাজমেন্ট ভবিষ্যতে সমস্ত চাকরি প্রার্থীদের জন্য নতুন করে আশার পথ দেখাবে, নতুন করে তাদেরকে স্বপ্ন দেখতে সাহায্য করবে। ভিডিওটা ভালো লাগলে মাস্ট লাইক করে দেবেন, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন এবং এরকম ইনফরমেটিভ সাংবিধানিক আইনি বিষয়গুলোকে নতুন করে জানার জন্য এই চ্যানেলটার সঙ্গে জুড়ে থাকবেন। নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। টিল দেন বাই বাই।